প্রতিদিনের মতো আজকেও সকাল 8টায় অফিসের জন্য রেডি হয়ে খেতে বসেছে আবির। মেঘ ইচ্ছে করেই আজ সেজেগুজে খেতে নামবে ভাবল। চুল ছাড়া সেগুলো কোমর ছড়িয়ে পড়েছে। মাথায় পিচ্চি বাচ্চার মতো একটা পুতুলের বেল্টও দিয়েছে। কালো জামা পরেছে, সাথে ম্যাচিং কালো ওড়না, ওষ্ঠদয়ে হালকা গোলাপি আর রঞ্জকও লাগিয়েছে। সিঁড়ি দিয়ে নামছে। আবির এক পলক তাকাতেই স্তব্ধ হয়ে রইল। মেয়েটা এমনিতেই অনেক ফর্সা, তার মধ্যে কালো জামা পরাতে অসম্ভব সুন্দর লাগছে। সাথে চুলগুলো ছাড়া থাকাতে মায়াবন ও বিহারীর মতো লাগছে অষ্টাদশীকে। আবির চোখ সরাতে পারছে না, অবিচলিত আখিতে তাকিয়ে আছে অষ্টাদশীর পানে। হঠাৎ তানভীর ডেকে উঠল। ভাইয়া, তুমি কি আজ ফ্রি আছো? মনোযোগ নষ্ট হলো আবিরের। মেঘের দিক থেকে চোখ নামালো। তানভীরের দিকে না তাকিয়েই বলল, কেন? আজকে আমাদের হবুম্পির জন্মদিন। উনি তোমার কথা বলছিলেন। তুমি দেশে আছো জেনে খুব করে বললেন তুমি যেতে। আবিরের স্বাভাবিক জবাব। কখন যেতে হবে? 6টায়। আচ্ছা ঠিক আছে। মেঘ এতক্ষণে টেবিলের কাছে চলে এসেছে। 3 কর্তায় যেন ঘাড় ফিরিয়ে তাকালো। সকলে এক নজর পায়ের দিকে তাকালো, কিন্তু কেউই তেমন কোনো কথা বলল না। অবশ্য কথা বলারও কিছু নেই। মেয়েদের সাজুগুজুতে বাবা চাচারা নাক গলায় না সচরাচর, বরং তারা চায় বাড়ির মেয়েরা সবসময় হাসি খুশি থাকুক। মেঘ চেয়ার টেনে বসলো আবিরের বিপরীতে। এক পলক তাকালো। আবিরও আজ কালো শার্ট পরেছে। আবির সবসময় সাদা অথবা কালো শার্টই পরে। হঠাৎ কফি কালার বা আসমানি বা হালকা কোনো কালার পরে। শুধু পাঞ্জাবির ক্ষেত্রে ব্যতিক্রম দেখা যায়। ড্রেস মিলে যাওয়াতে মেঘের মাথা নিচু করে মুচকি হাসলো। ইকবাল খান তানভীরের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলেন, তোদের হবু এমপি আবিরকে কিভাবে চেনে? তানভীরের সহজ সরল উত্তর। আমি একটা প্ল্যান দিয়েছিলাম ওনাকে। প্ল্যান কার্যকর হওয়ায় খুশি হয়ে হবু এমপি বলেছিলেন। তোমার মাথায় এত প্ল্যান আসে কিভাবে? আমি তখন বলেছি আমার বেশিরভাগ প্ল্যান ভাইয়া দেন। আমি ভাইয়াকে প্রবলেম শেয়ার করি, তারপর ভাইয়া আমায় প্ল্যান দেয়। তখন এমপি বলেছিলেন তাহলে তোমার ভাইকে নিয়ে আসো। তখন ভাইয়া বাইরে ছিলেন। আজ ওনার জন্মদিন, তাই সকালবেলা উনি নিজে আমায় কল করে জিজ্ঞেস করলেন ভাইয়া আসছে কিনা। আমি হ্যাঁ বলতে উনি নিজে বারবার বললেন ভাইয়াকে নিয়ে যেতে। ইকবাল খানের সাথে মোজাম্মেল খান ও আলী আহমদ খানও যেন মনোযোগ দিয়ে তানভীরের কথাগুলো শুনছিল। মোজাম্মেল খান সবসময় চুপচাপ থাকেন, যার সিদ্ধান্ত সকল কিছু বড় ভাইয়ের। তানভীরের এসব কথা শুনে আলী আহমদ খান রাগে ফুঁসছেন। রাগান্বিত স্বরে বললেন, আবির, আমি কিন্তু তোমায় আগেই নিষেধ করেছি রাজনীতিতে জড়াবে না। আবির নিরুদ্বেগ কণ্ঠে উত্তর দিল, আমি তো বলেছি রাজনীতি করব না। তাহলে তানভীরকে রাজনীতি নিয়ে প্ল্যান দাও কেন? রাজনীতি নিয়ে মাথা ঘামাও কেন? আর এমপির জন্মদিনে যেতে এক কথায় রাজি হলে কেন? এই বুদ্ধি প্ল্যান ব্যবসা লাগালে আমাদের ব্যবসা আরো এগোতো। গম্ভীর কণ্ঠে একটানা কথাগুলো বললেন আলী আহমদ খান। মেঘ, মিম আর আদি চুপচাপ খাচ্ছে। বাবা চাচার কথায় কোনো মনোযোগ নেই তাদের। মেঘ খাচ্ছে আর মিটিমিটি হাসছে, আবার একটু পরপর আবিরের দিকে পিটপিট করে তাকাচ্ছে। আলী আহমদ খানের কথায় আবির খাবারের প্লেট থেকে চোখ তুলে তাকালো। রাশভারী কণ্ঠে বলা শুরু করলো, তোমাদের কয়েক বছর যাবত একটাই সমস্যা, তানভীর কেন রাজনীতি করে। মেইন কথা তোমরা রাজনীতি পছন্দই করো না, কিন্তু আমি মন থেকে চাই তানভীর রাজনীতি করুক, এবং সেটা মাঝপথে ছাড়ার জন্য না। সভাপতি, এমপি, মন্ত্রীর পদে পদে নিজের সাফল্য বয়ে আনুক, এবং আমার বিশ্বাস আমার ভাই সফল হবে ইনশাআল্লাহ। কয়েক সেকেন্ড থেমে আবারও বলা শুরু করলো, প্রতিটা বিষয়ে আমরা নিজে যখন ভাবি তখন একতরফা ভাবি। মনে হয় আমি যা ভাবছি সেটাই সঠিক, এটা করলে পারফেক্ট হবে, কিন্তু সব দিক থেকে সেটা পারফেক্ট নাও হতে পারে। তাই তানভীর পরিস্থিতি বুঝে যা ভাবে সেটা আমায় জানায়। যদি ভাবনা ঠিক থাকে তাহলে আমি বলি ঠিক আছে, না হলে আমি সাজেশন দিই এটা এভাবে না করে এভাবে কর, এতটুকুই। এই কথাগুলো তানভীর চাইলে আমায় না বলে তাদের কমিউনিটির লোকজনকে বলতে পারতো, কিন্তু তানভীর যেহেতু ইচ্ছা সভাপতি হওয়া, তার প্ল্যান সভাপতি জানলে সে কাজ করবে, তখন তানভীরের নাম থাকবে না। এই জন্য তানভীর আমায় শেয়ার করে। আর একটা বিষয় হলো ব্যবসা। আমি ব্যবসায় ঢুকেছি মাত্র 1 সপ্তাহ হলো। আমি সব কিছু বুঝি নেই ঠিক মতো। তারপর দেখো ব্যবসায় মনোযোগ দিতে পারি কিনা। এমপির জন্মদিনে যেতে রাজি হওয়ার কারণ আছে। এবার বাবা চাচাদের দিকে এক পলক তাকিয়ে চোখ নামিয়ে বলা শুরু করলো, তোমরা এখন নামি দেবী ব্যবসায়ী। একসময় তোমাদের ব্যবসা ছোট ছিল, অনেক ঝামেলা পোহাতে হয়েছে তোমাদের। তখন আমি ছোট ছিলাম, তবুও যতটা বুঝেছি। বর্তমানে আমি নতুন ব্যবসা শুরু করতে যাচ্ছি। আমারও কাগজপত্র নিয়ে
অনেক জায়গায় দৌড়াদৌড়ি করতে হবে, অনেক বিত্তবানদের সঙ্গে ব্যবসার দিক থেকে টক্কর লাগবে। শুধু টাকা থাকলে সবকিছু করা সম্ভব হয় না, সাথে পাওয়ারের প্রয়োজন হয়। অনেক সময় পুলিশের থেকে রাজনৈতিক পাওয়ার বেশি কাজে লাগে। আইনিভাবে যে বিষয়টা সমাধান করতে মাসের পর মাস লেগে যায়, সেটা বড় বড় নেতাদের একটা কলেই সলভ হয়ে যায়। তানভীরের যেহেতু রাজনীতিতে আগ্রহ আছে, তাহলে সে মনোযোগ দিয়ে রাজনীতি করুক, আমি ব্যবসা সামলাই। তানভীর ভালো অবস্থানে থাকলে আর আমি মোটামুটি পরিস্থিতি থাকলে আমাদের যে কোনো প্রয়োজনে আশেপাশে মানুষ সাহায্য করবে। এতগুলো কথা বলে এবার আবির থামলো। মেঘ হা করে তাকিয়ে আছে আবিরের দিকে আর ভাবছে। কি দুর্দর্শী চিন্তা ভাবনা আবির ভাইয়ের। মেঘ মনে মনে নিজেকে বাহবা দিচ্ছে। আবির ভাইয়ের জন্য হিটলার নামটা একদম ঠিকঠাক। আলী আহমদ খান, মোজাম্মেল খান এবং ইকবাল খান তিনজনই অবাক চোখে তাকিয়ে আছে। ইকবাল খান সহসা বলে উঠলেন, দেখেছো ভাইয়া, আবিরের চিন্তা ভাবনা কত দূর, আগে থেকেই ভেবে চিনতে মাঠে নেমেছে। তুমি খামোখা চিন্তা করাও ওর জন্য। দেখবে আমাদের ব্যবসাতে খুব শীঘ্রই পরিবর্তন আসবে ইনশাল্লাহ। আলী আহমদ খান আর কথা খুঁজে পেলেন না, খাওয়া শেষ করে উঠে গেলেন। মোজাম্মেল খান তানভীরের দিকে তাকিয়ে বললেন, আমাদের মান না রাখ, আবিরের মান অন্তত রাখিস। তানভীর শীতল কণ্ঠে জবাব দিল, আমি সর্বোচ্চ চেষ্টা করব ভাইয়াকে সব দিক থেকে সাহায্য করার। সকলেই নীরব। এতক্ষণে মোটামুটি সবার খাওয়া শেষ, সবাই সবার মতো উঠে যাচ্ছে। আবিরের খাওয়া শেষ হতে যেই না উঠতে যাবে, নজর পড়ল অষ্টাদশীর পানে। কাজল পরিহিতা, টানা টানা চোখ ও গভীর দৃষ্টিতে তাকিয়ে আছে আবিরের দিকে। আবির টেনে হিচড়ে দৃষ্টি সংযত করলো, হালকা করে কাশি দিল। মেঘ এখনো বিভোরে তাকিয়ে আছে। আবির এবার দাঁড়াতে দাঁড়াতে বলল, মুখটা বন্ধ করো মেঘ, মাছি ঢুকে যাবে। মেঘ নড়ে চড়ে বসলো। আবির ততক্ষণে বেসিনে চলে গেছে হাত ধুতে। মেঘ নিজের মাথায় নিজে গাঁটটা দিল। ছি, আবির ভাই কি ভাবলো? যতই মন শক্ত করি, আহাম্মকের মতো আবির ভাইয়ের দিকে তাকিয়ে থাকবো না ভাবি, ততই যেন আবির ভাইয়ের কাছে বেকুব শাস্তাছি। সে যে মাথা নিচু করে খাচ্ছে আর মনে মনে নিজেকে বকতে ব্যস্ত। আবির কখন ব্যাগ নিয়ে বেরিয়েছে সেদিকেও নজর নেই মেঘের। খাওয়া শেষ করে রুমে গিয়ে পড়তে বসেছে। আজ কোচিং প্রাইভেট নেই, তাই 3টা পর্যন্ত টানা পড়াশোনা করেছে। তারপর গোসল করে খেতে এসেছে। বিকেল হয়ে গেছে, তাই কাকিয়া আর বড় আম্মু ঘুমাচ্ছেন। হালিমা খানও শুয়েছিলেন। মেঘের সিঁড়িতে নামার সময় নুপুরের শব্দে বেরিয়ে এসে খাবার দিলেন মেঘকে। মেঘ চুপচাপ খাবার খাচ্ছে। হালিমা খান পাশের চেয়ারে বসে শান্ত কণ্ঠে মেয়েকে জিজ্ঞাসা করলেন, পড়াশোনা ঠিকমতো করছিস তো মা? মেঘ উপর নিচ মাথা নাড়ল শুধু। আর তো কয়েকটা দিন, এরপরে তো রেজাল্ট দিয়ে দেবে, তারপরই তো ভর্তি পরীক্ষার যুদ্ধ শুরু হয়ে যাবে। মেঘ চুপচাপ খাওয়া শেষ করে সোফায় বসে টিভি দেখছিল। হালিমা খান সব গুছিয়ে মেয়ের পাশে বসলেন। মেঘ কিছুক্ষণ তার মায়ের উড়ুর উপর মাথা রেখে শুয়ে পড়ল। হালিমা খানও সযত্নে মেয়ের মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন। বিকালে গোসল করাতে চুলগুলো এখনো ভেজা। হালিমা খান একটু রেগে রেগে বললেন, সারাদিন বাসায় থেকেও বিকেলে গোসল করিস কেন? ঠিকমতো না খেলে, ঠিকমতো গোসল না করে অসুস্থ হয়ে পড়বি, তখন তো পড়তেই পারবি না। মেয়ে চুপচাপ মায়ের হাঁটু আঁকড়ে শুয়ে আছে। ততক্ষণে 5টা বেজে গেছে। আবির আজ একটু তাড়াতাড়ি চলে এসেছে অফিস থেকে। 6টায় এমপির জন্মদিনের অনুষ্ঠানে যেতে হবে। বাড়িতে ঢুকে চুপচাপ সিঁড়ির দিকে যাচ্ছে। পায়ের শব্দে হালিমা খান তাকিয়ে দেখলেন আবির। হালিমা খান কোমল কণ্ঠে বললেন, এত তাড়াতাড়ি চলে এলে যে, কফি দেবো তোকে? আবিরের দৃষ্টি পড়ে সোফায়। হালিমা খানের উরুতে শুয়া মেঘকে দেখে বুকের ভিতর ছ্যাদ করে উঠে আবিরের। মায়ের কথা শুনে মেঘও ঘাড় ঘুরিয়ে তাকায়। চোখ পড়ে সিঁড়ির কাছে আবিরের দিকে। সঙ্গে সঙ্গে সোজা হয়ে উঠে বসলো। আবির তৎক্ষণাৎ তড়িৎ গতিতে মেঘের কাছে আসে। ভয়ার্ত কণ্ঠে বলল, কি হয়েছে তোর? বলতে বলতে কপালে গালে গলায় হাত রাখলো একবার। আবিরের উষ্ণ হাতের ছোঁয়ায় কেঁপে উঠল অষ্টাদশী। আবির হাত সরিয়ে উত্তেজিত কণ্ঠে পুনরায় প্রশ্ন করল, শরীর খারাপ লাগছে? মাথা ব্যথা করছে? মেঘ যেন বিস্ময়কর দৃষ্টিতে তাকিয়ে আছে আবিরের অভিমুখে। আবিরের কপাল ঘামে চিকচিক করছে। হালিমা খান অভিযোগের স্বরে বললেন, আরে দেখ না, সারাদিন বাসায় থেকেও অসময়ে গোসল করে, এত লম্বা চুল শুকাতে তো সময় লাগে নাকি? নিজের কোনো যত্ন নেয় না, কিচ্ছু না। আবির সহসা বলে উঠল। মামনি একটু কফি করে দিবা প্লিজ? হালিমা খানের সরল উত্তর। তুই বস একটু, এক্ষুনি নিয়ে আসছি। হালিমা খান উঠে রান্নাঘরে গেলেন। আবির ঘুরে গিয়ে হালিমা খানের জায়গায় বসলো। মেঘ নিচের দিকে চেয়ে ঠোঁট কামড়ে ধরে বসে আছে। শীর্ণ বক্ষ ধরফর করছে অষ্টাদশীর। আবির ক্ষুদ্র চোখে তাকিয়ে আছে অষ্টাদশীর পানে। নিরুদ্যম কণ্ঠে শুধালো, কি হয়েছে তোর? মন খারাপ?
মেঘের দুনিয়া ঘুরছে মনের ভিতর টালমাটাল অবস্থা, হৃৎপিণ্ড ছুটছে এদিক বিদিক। কিছু সেকেন্ড পর কোনো রকমে ওপাশ এপাশ মাথা নাড়ল। আবির একটু চুপ থেকে গম্ভীর কণ্ঠে বলল,